2025-এর একটা উল্লেখযোগ্য ঘটনা, সেটা হচ্ছে কুম্ভ, মহাকুম্ভ। এই মহাকুম্ভ নিয়ে 2024-এর নভেম্বর থেকেই প্রায় আলোচনা টিভিতে বিভিন্ন ব্লগাররা দেখাচ্ছিল, এবং কুম্ভ কি, কত বছর বাদে হয়, কেন হয়, এরকম আলোচনা শুনছিলাম। তারপরে এই যে কুম্ভ নিয়ে আমার কোনো মাথা ব্যথা কোনো দিন ছিল না। কোনো পুণ্য স্নানে আমি কোনো দিন যাইনি, ইচ্ছেও হয়নি, কারণ ভিড়, আমি ভিড়কে ভীষণ ভয় পাই। আর খুব শীতকালে হয় তো, তার জন্য শীতে আমি একটু কাতর, সেই জন্য আমি কোনো দিনই আমার মনে হয়নি যে আমি কোনো পুণ্য স্নানে যাব। কিন্তু জানুয়ারির আগে থেকে প্রায় ডিসেম্বরের শেষ থেকে দেখা যাচ্ছে একটা কথা বারে বারেই টিভিতে বলছে, সেটা হচ্ছে 144 বছর পর এই কুম্ভ এসেছে। এই 144 বছরটা স্ট্রাইক করলো মনে, যে 144 বছর পরে এলো, আবার 144 বছর পরে আসবে। তখন আমি কোথায় থাকবো, কীরকম থাকবো, কিছুই জানি না। আমার একটা তখন ইন্টারেস্ট জাগলো যে আমি কুম্ভ স্নানে যাব, শুধু স্নানেই যাব, অন্য কোথাও যাব না। এরকম যখন ভাবছি, তখন আমার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলাম যে আমরা যাব। ও বললো কোথাও টিকিট পাওয়া যাবে না, টিকিটের দাম অনেক বেশি। যার ফলে আমরা ভেবেছিলাম যে যেহেতু বয়স হয়েছে আমাদের, আমরা অতটা পরিশ্রম করতে পারবো না, যাতায়াতের অতটা ঝামেলা আমরা নিতে পারবো না, সেটা আমরা প্লেনেই যাব। কিন্তু দেখা গেল সেই সময় প্লেনের টিকিটের দাম অসম্ভব, দিনে দিনে বাড়ছে, 2 গুণ 3 গুণ। অতটা দেয়া আমাদের পক্ষে হয়তো সম্ভবপর হলো না। তখন প্লেনটাকে ক্যান্সেল করলাম। কিন্তু যাবার একটা ইচ্ছে, বাড়িতে কাউকেই প্রায় জানালাম না, বিশেষ করে আমার মেয়েকে, আমার মেয়ের কাছে আমি থাকি, ওকে তো জানালাম না, যদি ও যেতে না দেয়, যদি ভয় পায়। গোপনে গোপনে সব ঠিক করলাম। আর আমি এখন থাকি যেহেতু আমেরিকায়, তাহলে আমাকে প্রথমে যেতে হবে আগে ভারতে, দেশে যেতে হবে, সেইখান থেকে ব্যবস্থা করতে হবে। তখন দেশে গিয়ে ভাই যেহেতু বলল যে টিকিটের দাম এত, আমি যাব না, আর ওরও বয়স হয়েছে, ওর মেয়েরাও হয়তো বাধা দিয়েছে যে এত ভিড়ে এর মধ্যে যাওয়া উচিত না, তা ও ক্যান্সেল করলো। কিন্তু আমার যেটা মনের মধ্যে হয় যে আমি একটা কিছু করব, সেটা প্লাস পয়েন্ট নেগেটিভ পয়েন্টটা ভাবি, তারপরে দেখা যায় প্লাস পয়েন্টগুলোই আমার কাছে বড় হয়ে দাঁড়ায়। আমি ঠিক করলাম যে কুম্ভ আমি যাব এবং কুম্ভ স্নানই করব। তখন অন্য আমার গুরু বোন আছে ডোরা, তার সঙ্গে যোগাযোগ করলাম, আমার ভাইয়ের সঙ্গে, ভাইয়ের বউয়ের সঙ্গে যোগাযোগ করলাম, মেজো ভাইয়ের বউয়ের সঙ্গে, তারপরে আমার ভাইপো, তারপর ভাইপোর বউ, ওরা, আমি বললাম চলো। তখন আমরা এই কজন মিলে ঠিক করলাম, তো কিসে যাব? ট্রেনে যাওয়া যাবে না, ট্রেনের টিকিট পাবো না, তৎকালে গিয়ে ভোরবেলা গিয়ে টিকিট কাটা অসম্ভব। তাহলে কি হবে? তখন বললাম আমরা গাড়িতে যাব। আর শুনেছিলাম যে প্লেনেও যদিও যাই, প্লেন থেকে, প্লেনে গেলে যেখানে এয়ারপোর্টে আমাদের নামাবে, সেখান থেকে কুম্ভ যে জায়গা, যেখানে স্নানের ঘাট, অনেক দূর। তাহলে তো ভীষণ ভিড়, সবাই বলছে খুব ভিড়, খুব ভিড়, যাওয়া অসম্ভব, 10-12 কিলোমিটার, 10-12 মাইল হাঁটতে হবে, সেটা তো সম্ভবপর নয় আমার পক্ষে 10-12 মাইল হাঁটা। তখন ঠিক করলাম যে গাড়িতে যাব। গাড়ি ঠিক হলো। যে আমি দীর্ঘকাল দুর্গাপুরে ছিলাম, সেই জন্য দুর্গাপুরটা আমার কাছে খুব পরিচিত জায়গা। তা আমার যে নেইবার ছিল তাকে বললাম যে উনি আর গাড়ির সম্বন্ধে ওনার ধারণাও আছে, বোধহয় বিজনেসও আছে। আমি বললাম যে আমাদের গাড়ি ঠিক করে দিন, আমরা যাবো। বললাম আমরাও যাচ্ছি। তখন আরও সাহস পেয়ে গেলাম। তা বললো বৌদি আমাদের সঙ্গে যাচ্ছে 5 জন ছেলে, মেয়ে নেই। তখন তাহলে ওদের সঙ্গে তো যাওয়া যাবে না একটা গাড়িতে। তখন আমরা নিজেরা গাড়ি ঠিক করলাম, উনিই ঠিক করে দিলেন। আমাদের যাত্রা শুরু হলো 14 তারিখ। আর আমি প্রথম দিকে ভেবেছিলাম যে শেষ স্নানের দিন যাব, তখন ভিড় হয়তো কম হবে, শিবরাত্রির দিন, শিবরাত্রি না সরস্বতী পুজো কী জন্য একটা ছিল। দেখলাম আমার বন্ধুও তখন ওই কুম্ভতে গিয়েছিল, প্রথম দিকেই 3 দিন স্নান করেছে, খুব আনন্দ করেছে। ওর কাছে শুনে আমার তো আরও যাওয়ার ইচ্ছে যে আমি যাবই।
তখন কবে যাই, তখন ওই আমাকে প্রথম বললো যে অনেকগুলো শুভ দিন আছে স্নান করার, শুধু এই যে পৌষ সংক্রান্তিটাই প্রধান নয়, আরও অনেকগুলো আছে। একদম সাধু সন্ন্যাসীদের কথাও শুনছিলাম যে 40 দিন হচ্ছে শুভ, এই 40 দিনই তারা সেইখানে ট্রেন করে থাকবে। তখন আমি বললাম তাহলে যেতে পারি। ওই লাস্ট যেদিনকে স্নানের যোগ ছিল ফেব্রুয়ারি মাসের 26 বোধহয়, ভাবলাম শিবরাত্রি ওই দিনই যাব। তখন একটা ঘটনা ঘটলো যে অনেক লোক মারা গেল, যে কোনো কারণেই হোক, কুম্ভ স্নান করতে গিয়ে অনেক মারা গেছে। তখন ভাবলাম যে এই যে বিশেষ বিশেষ যে শুভ দিনগুলো, ওইগুলোতে যাব না, এমনি আমরা স্নান করতে যাব গঙ্গায় বা যোগে সঙ্গমে, কিন্তু ওই শুভ দিন গেলে বেশি ভিড়, ওতে যাব না। তো সেই জন্য আমাদের যাত্রা শুরু হলো গাড়িতে। আমরা দুর্গাপুর থেকে গাড়ি নিলাম, কারণ দীর্ঘদিন আমি দুর্গাপুরে ছিলাম, সেই জন্য দুর্গাপুর আমার কাছে চেনা। ওইখান থেকে গাড়ি নিলাম এবং তাদেরকে চিনি, বিশ্বাস করি সমস্ত গাড়ি যারা নেবে, এবং আমার পাশের নেইবার গ্যারান্টি দিল যে আমরাও যাচ্ছি। তখন আমরা যাত্রা শুরু করলাম। আমরা গাড়িতে একটা বড় 7 সিটার গাড়ি নিলাম এবং সেই গাড়িতে আমরা 5 জনে গেলাম। খুব আনন্দ করে গেলাম। আমরা দুর্গাপুরে আগের দিন গিয়ে একটা হোটেলে ছিলাম, কারো বাড়িতে থাকিনি, পরিচিত থাকা সত্ত্বেও হোটেলে ছিলাম। সেই হোটেলটা নতুন, সেই নতুন হোটেলে থেকে সেইখানে আনন্দ করে একটা রাত্রি কাটিয়ে ভোরবেলা 6টার সময় আমরা যাত্রা শুরু করলাম। যখন যাত্রা শুরু করলাম খুব আনন্দ, গাড়িটাকে সাজানো হলো নানা রকম পতাকা দিয়ে এই করে। ঠিক 6টার সময় আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে গেল আমাদের ড্রাইভারের নামটা আমার খুব মনে নেই, মনে হচ্ছে রবি, এরকম একটা হতে পারে। তারপরে আমরা যাচ্ছি, যেতে যেতে তো পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে যখন যাচ্ছি, এই যাত্রা শুরু হলো। সেই দিনটা ছিল 15ই ফেব্রুয়ারি। 15ই ফেব্রুয়ারি, আর ভোরবেলা 6টার সময় আমরা বেরোলাম। ঠান্ডা ছিল, বেশ শীতও ছিল, আর শীতের জামা কাপড় যথেষ্ট নিয়ে গেছিলাম, জানতাম যে উত্তরপ্রদেশ কাছে কাছে শীত তো থাকবেই। তা গেলাম, আমরা খুব আনন্দ করতে করতে গেলাম। প্রথম আমরা স্টপেজ নিলাম ঝাড়খণ্ডের বারোই বলে একটা জায়গায়, সেখানে আমরা চা খেলাম প্রথম। একটু ব্রেকফাস্ট খুবই সুন্দর ছিল, খুব ফ্রেশ। যত তাড়াতাড়ি সম্ভব ওখানে পৌঁছাবো ততই ভালো, সেই জন্য আমরা যাত্রাটা ওই আধ ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম। এবং প্রকৃতির মধ্যে একটা চেঞ্জ দেখতে পেলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে যখন আমরা যাচ্ছি, সবুজের সমারোহ, নানান রকম বড় বড় গাছ, নানা রকম গাছ, এবং শীতের সময় সেজন্য নানা রকম সিজন ফ্লাওয়ার মাঝে মাঝে চোখে পড়ছে। কিন্তু যত আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছি বিহারে, ঝাড়খণ্ড, বিহারের দিকে যাচ্ছি, তত প্রকৃতির মধ্যে সবুজের ভাবটা কমে আসছে। ছোট ছোট নানা রকমের টিলা পাহাড় থাকছে। পরেশনাথ পাহাড়ের দেখা পেলাম। সেই পরেশনাথ পাহাড় সমস্ত ঝাড়খণ্ড বিহার মধ্যে, আমাদের সঙ্গে যে ডোরা বলে মেয়েটি ছিল, ও হচ্ছে ওইখানকারই মেয়ে, হাজারিবাগে ওর বাড়ি। অতএব ও খুব এক্সাইটেড তার বাড়ি দেখে, বাপের বাড়ির জায়গা দেখে সে খুব এক্সাইটেড, খুব খুশি। সে নানান রকমভাবে আমাদের পরিচয় করাতে লাগলো। বিহার যখন আমরা যাচ্ছি তখন দেখলাম যে অনেক কাজ হচ্ছে, রাস্তাঘাট বড় করছে, তারপরে ওই ওভারব্রিজ তৈরি হচ্ছে এবং নানান রকমের কাজ চলছে, যার ফলে যতটা স্পিডে আমরা বেরিয়ে এলাম, ওই ওয়েস্ট বেঙ্গলটা পেরিয়ে এলাম বা ধানবাদ পেরিয়ে এলাম, তারপরের থেকে দেখছি রাস্তায় নানা রকমের একটুখানি ঝামেলা, রাস্তা অন্যদিকে যেতে হচ্ছে, কারণ রাস্তা তৈরি হচ্ছে, মাটি খোঁড়া আছে, বালি ফেলা আছে, কংক্রিট পড়ে আছে, যার জন্য একটু স্লো হয়ে গেল গাড়িটা। যাই হোক, তাও পেরিয়ে আমরা বিকেলের দিকে আর কি আমরা ধানবাদ বা বিহারটাও পেরিয়ে গেলাম। বিহার পেরিয়ে আমরা যেখানে খাবার খেলাম সেটা হচ্ছে বোধহয় শাসানামের কাছে, মানে দুপুরে লাঞ্চটা নিলাম। তখন দেখছিলাম যে আস্তে আস্তে যখন গাড়িটা যাচ্ছে, আমরা ভাবছিলাম যে এই রাস্তাঘাট তৈরি হচ্ছে তার জন্য বোধহয় একটা স্লো হলো, কিন্তু আস্তে আস্তে দেখছি যে জ্যামের মতো হচ্ছে। কিন্তু তখনও গাড়ি চলছিল, জ্যাম, রাস্তাঘাটে গাড়ি থেমে থাকলেও সেই নানান রকমের গাড়ি সমাবেশ, সে অটো টোটোও আছে, গাড়ি 4 চাকার গাড়িও আছে, লরিও আছে, বাসও আছে, হেঁটেও যাচ্ছে, সাইকেলও আছে, এবং ট্রাফিক বলে কোনো জিনিস নেই। সে যাচ্ছে, যেমন করে পারুক সে যাচ্ছে, যার ফলে জ্যামটা হয়ে যাচ্ছে। এইভাবে আমরা ওই একটু থেমে একটু গিয়ে আমরা পৌঁছে গেলাম প্রায়
রাত্রি তখন প্রায় আমরা ভেবেছিলাম যেরকম স্পিডে গাড়িটা আসছিল হয়তো 10টার সময় আমরা পৌঁছে যাবো, রাত 10টার মধ্যে আমরা উত্তরপ্রদেশে হয়তো পৌঁছে যাব। কিন্তু দেখা গেল যে তা হলো না, অনেক দেরি। আমাদের হোটেল বুক করা ছিল, আমরা ঠিক করেছিলাম যে রাত্রিবেলা আমরা হোটেলে থাকবো, ভোরবেলা 3টের সময় কি 4টের সময় আমরা স্নানের জন্য যাব। কিন্তু তখন ওই যে মানে বিহার শেষ হয়ে উত্তরপ্রদেশ শুরু হচ্ছে, সেই যে জ্যাম শুরু হলো, সেই জ্যামে আমরা আটকে গেলাম, প্রায় 5 ঘন্টার মতো আমরা আটকে রইলাম। এবং কোথায় হোটেলে থাকা হলো না, হোটেল খোঁজার মতো, নামার মতো অবস্থা নিয়ে, নামতে ভয় পেলাম যে আর বোধহয় তাহলে গাড়িতে উঠে আসতে পারবো না। সেই জন্য খুব চিন্তার মধ্যে আমরা রইলাম, হোটেলের মধ্যে যাওয়ার আর চেষ্টাই করলাম না। রাত্রিরে একটু খাবার প্যাক করে নিলাম, যদি সময় হয় তো একটু খাবো। আর আমরা অনেক জল নিয়েছিলাম, সবাই বলেছিল যে জ্যাম ট্যাম হয়ে যাবে, তো প্রচুর জল থাকে। আমাদের ক্রেট ভর্তি জল ছিল, আমরা জল খেলাম, কিন্তু খাওয়ার মতো মানসিক অবস্থা রইল না জ্যামের জন্য, এত জ্যাম। সেই জ্যাম একটু একটু করে যেতে যেতে একটার সময় উত্তরপ্রদেশের কোন জায়গাটায় গিয়ে থেমে গেল, গাড়ি আর যাবে না। ওরা বললো যে আপনারা গাড়িতে করে আর যেতে পারবেন না, কারণ এখান থেকে হেঁটেই যেতে হবে। আমি তো বয়স্ক মানুষ, আমার হাঁটুতেও ব্যথা আছে, হেঁটে কি করে যাব? তবু বিশ্বাস ছিল কোথায় একটা কিছু ব্যবস্থা হবে। এই 10-12 মাইল হাঁটা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু 10-12 মাইল না হাঁটলে আমরা কুম্ভর স্নানও করতে পারবো না, সেই গঙ্গার ঘাটে গিয়ে পৌঁছাতে পারবো না, সঙ্গম তো দূর। যাই হোক, চিন্তা করে আমরা গাড়ি থেকে নেমে হাঁটতেই শুরু করলাম। আমরা যখন হাঁটতে শুরু করলাম তখন অনেক রাত, বোধহয় 1টার মতো হয়ে যাবে। সেই সময় আমরা হাঁটতে শুরু করলাম, হোটেলে থাকা তো হলো না, হাঁটতে শুরু করলাম। আর সঙ্গে জলের বোতল নিলাম না, মানে এত টেনশন ছিল। ওই যে জল গাড়িতে ছিল, যার হাতে একটু একটু ছিল, সেইটাই নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা নেমে পড়লাম যে হেঁটে আমাদের ওই ভোরের বেলায় ওইখানে স্নান করতে হবে, কারণ প্রচুর ভিড়। আমরা ভেবেছিলাম যে সময় সেই বিশেষ কোনো তিথি নয়, অতএব বোধহয় লোকে কম হবে, কিন্তু অসম্ভব ভিড়, অসম্ভব। এবং যেটা বেশি দেখছিলাম ওর মধ্যে দিয়ে যারা যাতায়াত করছিল বেশি, সেটা হচ্ছে মোটর সাইকেল, প্রচুর মোটর সাইকেল। 4-5 জন লোককে একেবারে সাংঘাতিকভাবে ঝুলিয়ে নিয়ে তারা স্পিডে চলে যাচ্ছে, মানে ওই রকম স্পিডে অত লোক নিয়ে মোটর সাইকেল যাওয়া অত ভিড়ে, সেটাও একটা দেখার মতো জিনিস। ওরা পাশের সাইডের একটা ফুটপাথ দিয়ে যাচ্ছিল, ওদেরকে আমরা আবার একটু ডাকলাম যদি আমাদের নেয়, তা ওরা তাকালোই না, কারণ ওদের সঙ্গে সবারই অলরেডি আছে, না আমাদের দিকে ওদের তাকাবার কোনো ব্যাপার নেই। তা আমরা একটু একটু হাঁটছি, আবার ভাবছি কী করব। আশ্চর্য, তখন হঠাৎ একটা অটো এসে দাঁড়ালো আমাদের সামনে। অটোটাও ভর্তি লোক। আমার সঙ্গে ডোরা বলে যে আমার গুরু বোন ছিল, ও বললো আন্টি তুমি উঠে পড়ো, আমিও উঠে পড়ি। ও আমাকে জোর করে তুলে নিয়ে উঠালো এবং আমার ভাইয়ের বউ উঠলো, কিন্তু আমার ভাইপো আর বৌমা উঠতে পারলো না। তো যেহেতু ওরা ইয়াং, ওদেরকে রেখে এলাম যে তোরা অন্য অটো টটো পেলে আয়, আমরা যাচ্ছি। অসম্ভব ভিড় ছিল অটোর মধ্যে, কিন্তু দেখলাম অটোওয়ালার সঙ্গে অন্য যাত্রীদের প্রচণ্ড ঝগড়া হচ্ছে কী নিয়ে, কিন্তু তখন সেটা বুঝতে পারছি না, ওদের ওইখানকার ভাষায়, হিন্দি ভাষায় ওরা কথা বলছে বলে। একটা সময় দেখলাম সেই যাত্রীগুলো রেগে গিয়ে চলে গেল, অতএব অটোটা ফাঁকা। সেই অটোতে খুব মানে আরাম করে বসে আমরা সেই সঙ্গমের দিকে যাত্রা শুরু করলাম, আমরা 3 জনই মাত্র। আর আমি তখন ঘুমিয়ে পড়ছি, কারণ আমরা ভোরবেলায় বেরিয়েছি, দুপুরবেলাও ঘুমাইনি, এতটা জার্নি, রাত্রি হয়ে গেছে, তখন 1:30-2টো মতো বাজে। আমি কখন ঘুমিয়ে পড়ছি। 2 ঘন্টা আমরা অটোতে গেলাম। যখন 2 ঘন্টা 3 ঘন্টারই বেশি, তখন দেখছি ভোরের আলো ফুটছে। যখন ভোরের আলো ফুটছে তখন অটোওয়ালা বলছে তোমাদের নামিয়ে দেবো এখন, কারণ ভেতরে আর অটো যাবে না। যাকেই জিজ্ঞেস করা হচ্ছে সে বলছে 10-12 মাইল দূরে। 10-12 মাইল কী করে যাব? তখন আমার ওই গুরুবোন ডোরাই বললো যে না, যে আন্টি খুব বিমার আছে, আমাকে দেখিয়ে বললো আন্টি হাঁটতে পারবে না, আমাদের ওই গেট পর্যন্ত নিতে হবে। তো অটোওয়ালা কিছু না বলে সে আবার চালাতে শুরু করলো। তখন অটো বাড়ির মধ্য দিয়ে, গলির মধ্য দিয়ে যেতে হবে, বড় রাস্তা তো ভিড়, সেখানে সে চালাতেই পারলো না গাড়ি। ওই অটো সে ওই বাড়ি, সে কতটা যে তারা এলো গলি দিয়ে আর মানুষের বাড়ির সামনে দিয়ে, সে অন্ত নেই, কিন্তু অনেকক্ষণ। ততক্ষণে দেখা গেল যে 5টা বেজেছে, মানে 2 ঘন্টা তো নিশ্চয়ই আমরা অটোর মধ্যে ছিলাম। তারপরে আমাদের বললো যে এখানে গেট রয়েছে,
সেই গেটের সামনে আমাদের নামিয়ে দিল যে এখান থেকে আপনাদের ভেতরে হেঁটে যেতে হবে। আমাদের তো একটা গেটের সামনে নামিয়ে দিল, অনেকগুলো গেটের নাম আছে, আর ওখানে বোধহয় কটা জানো 26টা বোধহয় গেট ছিল বিভিন্ন জায়গায়, এবং সেই গেটগুলোর জেমের নাম, এক একটা রত্নের নাম, আর 5টা বড় বড় গেট ছিল, গরুর গেট আরও কী সবজন গেট। আমরা ওই গরুর যে গেট সেইখানে নামলাম। তো সেইখান থেকে নেমে আমরা কিন্তু অনেকটা হাঁটলাম আরও ভিতরে, প্রচুর লোক। তখন যত বেলা হচ্ছে তত আমি তো তাড়াতাড়ি হাঁটতে পারি না, আমার পায়ে ব্যথা আছে। তার মধ্যে আমরা কিন্তু হেঁটে হেঁটে বোধহয় অনেকক্ষণ, আধ ঘন্টা থেকে 45 মিনিট তো আমরা হেঁটে গেলাম। তারপরে আমরা দেখলাম যে প্রচুর লোক, নানান রকমের দোকান, নানান রকমের মানে বাথরুমের বন্দোবস্ত আছে, স্নান করে জামা কাপড় ছাড়ার বন্দোবস্ত আছে, বহু পুলিশ আছে, বহু স্বেচ্ছাসেবী আছে, এবং কত রকমের যে দোকান আর কত রকমের, কিন্তু কোথাও এক জায়গায় বসার জায়গা নেই যে আপনি টায়ার্ড হয়ে গেলে ওই ভেতরে ঢুকে কোথাও একটা বেঞ্চিতে বসবেন, সেরকম কোনো বন্দোবস্ত নেই। হাঁটার মধ্যেই থাকতে হবে, এবং হাঁটার মধ্যে থাকতে না পারলে পথ হারাবার চান্স আছে, এবং দলটাকে নিয়ে একসঙ্গে নিয়ে যেতে হবে। যদি দল ছুট হয়ে যায় তখন আবার খুঁজে পাওয়া যাবে না কে কোথায়। তা আমরা ওই আমার বৌমার ভাইপো তাদের খোঁজ পেলাম না, তারা কোথায় কখন আসছে। আমরা ওই গেট দিয়ে ঢুকে স্নান করতে গেলাম, কিন্তু বাথরুম যেতে আমার সাহস হলো না, কারণ আমাদের একটা স্বভাব আছে, অন্যর কথা ভাবি না, নিজেরা বাথরুম করে করে অন্যের জন্য যে একটু পরিষ্কার করে রাখবো সেটা হয় না। সেই জন্য আমি ভয়ের চোটে আর বাথরুমে যাইনি, এবং তখন স্নান করতে নামলাম। আমার যে গুরু বন্ধুরাও অনেক কিছু এনেছিল পুজো করার জিনিসপত্র, প্রদীপ, ধূপ, কর্পূর, ফুল, নানান রকম মিষ্টি এইসব নিয়ে এসেছিলো। তা আমরা এই ভিড় ঠেলে কোনো মতে গঙ্গায় তখন স্নানের জন্য বহু লোক নেমে গেছে, তবে পুলিশি ব্যবস্থা খুব ভালো, কিন্তু পুলিশ আপনাদের কোনো সাহায্য করবে না এই কারণে পুলিশেরও জানা নেই যে কোথা থেকে কোথায় যেতে হবে, কোথা দিয়ে গেলে সহজ হবে, মানে সেই প্রশ্নগুলোর তো উত্তর হবে না, মানে উত্তরটা ওদেরও জানা নেই, যার জন্য ওরা শুধু বলে ওই দিক উধার যাইয়ে সামনে হ্যাঁ 1.5 কিলোমিটার হ্যাঁ 1.5 মাইল হ্যাঁ, এছাড়া ওদের কোন মুখে কোনো কথা শুনিনি। যাই হোক, আমরা তো অনেকটা ভেতরে হেঁটে আবার সেই গঙ্গার ঘাটে এলাম, এবং প্রথমেই গঙ্গা মায়ের পুজো করলাম, করে তাকিয়ে দেখলাম যে পুজোর পরে তাকিয়ে দেখলাম যে গঙ্গার চারপাশে শুধু কালো কালো মাথা, মানে প্রচুর লোক, প্রচুর, মানে গঙ্গায় যে স্নান করব সেই জায়গাটাও নেই। নেহাত আমরা ভোরে গেছিলাম, আমরা ওখানে 6টার মধ্যে ঢুকে গেছিলাম, অতটা রাস্তা পেরিয়ে হেঁটে, যাই হোক 6টার মধ্যে গেলাম, গিয়ে আমরা 6টার মধ্যেই ওই প্রথম স্নান করতে নামলাম আমরা। তো জল তো খুব ঠান্ডা, পা দিলেই মনে হচ্ছে একদম সমস্ত শরীর কেঁপে গেল। তাই গঙ্গা মাকে প্রণাম করে আমরা স্নান করলাম। স্নান করার পরে যে তৃপ্তিটা হলো, সেই তৃপ্তিটা কারোর সঙ্গে তুলনা করা যাবে না। মানে এত আরাম, এত আনন্দ হলো, হয়তো একটা স্যাটিসফ্যাকশনও হলো যে আমি পেরেছি। এত ভিড়, এত দূরত্ব, এত বয়স, এত কষ্ট, এইগুলো নিয়েও যে আমি আসতে পেরেছি, স্নান করতে পেরেছি, এটা আমার পক্ষে মানে বিশেষ একটা আনন্দের ব্যাপার। এবং যারা আমরা স্নান করেছি সবাই সেই আনন্দেই আছে। এত লোক এসেছে, কেউ দেখা গেছে সবার কোমরে দড়ি বাঁধা, তারা একটা গ্রুপ, সেই গ্রুপ থেকে জানে কেউ ছিটকে না যায়, কারণ ছিটকে গেলে তো হারিয়ে যাবে। কখনো দেখা যাচ্ছে যে মাইকে অ্যানাউন্স করছে যে এ হারিয়ে গেছে, তোমার ছেলে হারিয়ে গেছে, তোমার মা হারিয়ে গেছে, এরকম নানান ধরনের। তারা কে খুঁজে পেলো কি খুঁজে পেলো না জানি না, কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে যাচ্ছে। তারপরে ভেতরে খুব একটা যে গাড়ি ঘোড়া দেখছি না, ওই অটো নেমে যাচ্ছে গেটের কাছে, সেখান থেকে হাঁটাও, এবং আস্তে আস্তে বেলা বাড়ছে, খুব ভিড় বাড়ছে। সেই জন্য তিথি ছিল না বলে যে কম ভিড় হবে সেরকম কিন্তু হয়নি, খুব ভিড়, প্রচণ্ড ভিড়। যাই হোক স্নান করলাম, তা স্নানেও দেখলাম পুলিশের গার্ড রয়েছে, ভলেন্টিয়ার রয়েছে, নোংরা হলেই পরিষ্কার করে ফেলছে। তারপরে গার্ডরা বেশিক্ষণ থাকতে দিচ্ছে না, আর জলের মধ্যে গঙ্গার মধ্যে গার্ড দেওয়া আছে যাতে পুণ্যার্থীরা বেশি দূরে না ঢুকে যায়, যদি ডুবে যাবে সেই জন্য সেরকম গার্ড দেওয়া আছে। অনেকক্ষণ ধরে স্নান করতে পারবে না, তাহলে পুলিশরা বলছে উঠে যাও, অন্য লোক তো আসবে, তাহলে অত লোকের মধ্যে আরও লোক ঢুকে গেলে তখন একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, এরকম ধরনের সুব্যবস্থা আছে। যাই হোক স্নান করে জামা কাপড় ছাড়ারও বন্দোবস্ত আছে।
সেখানে আমি যাইনি, কারণ সেই মানুষের সেই জামা কাপড় ছেড়ে তখন সেই ভেজা জামা কাপড় তারা ওইখানেই ফেলে রেখে চলে আসছে, যার ফলে সেই জায়গায় গিয়ে জামা কাপড় ছাড়া একটা অসম্ভব ব্যাপার। যাই হোক, আমরা কোনো মতে নিজেদের আড়াল টাড়াল করে জামা কাপড় ছাড়লাম, পুজো করলাম, খুবই আনন্দ পেলাম আমরা ওই স্নান করে। তারপরে ফেরার পালা, কিন্তু ফিরতে গিয়ে দেখছি আমরা যখন ভাবছি এই রাস্তাটা দিয়ে এসছি, তখন দেখা যাচ্ছে যে না, ওই রাস্তা নয়, কোথাও দিক ভুল হয়ে যাচ্ছে। কেন এটা হচ্ছে যে আমরা তো মানে গেটটাকেও মনে রেখেছিলাম, তারপরে বাঁশের বেড়া বা জিনিসের বেড়া, পুলিশ, দোকান, সব মনে রেখে গেছিলাম, কিন্তু যখন সেখানে গিয়ে পৌঁছাচ্ছে বলছে না, এইখানটা না, অন্য কোথাও দিয়ে। তারপরে আমরা তো দেখলাম যে আমরা পথ হারালাম, আমরা কিছুতেই আর পথ খুঁজে পাচ্ছি না, কোথা দিয়ে যাব, আর কোনো অটো টোটো পাচ্ছি না, সেই গেট খুঁজে পাচ্ছি না। ততক্ষণে আরও বেশি লোক হয়ে গেছে। তারপরে দেখা যাচ্ছে যে এত দোকান, সেই দোকানের জিনিসপত্রগুলো আগুনের দামে বিক্রি করছে, মানুষ তাই নিচ্ছে কোনো প্রয়োজনে। যাই হোক, তারপরে আমরা তো খুব আনন্দ করে তিলক কাটলাম, যে এটা মনে হচ্ছে। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে স্নান করার পরে যে একটা আনন্দ হলো, যে খুশি হলো মনের মধ্যে, সেটার কোনো ব্যাখ্যা নেই। যাই হোক, আমরা যে তিনজন সঙ্গে ছিলাম, আমার ভাইয়ের বউ, ডোরা, আমার বুড়ো বোন, আমরা পথ খুঁজতে লাগলাম। আর ডোরা বলল যে আন্টি, তোমার একটু জল খাওয়া দরকার। সেই জন্য দাঁড়াও, আমাদের কাছে তো জল নেই, কারণ জল ক্রেট জল কেনা সে গাড়িতেই রয়েছে। যাই হোক, ও জল আনতে গেল, আমরা হাঁটছি। তখন আমি হঠাৎ আমার ভাইয়ের বউকে বললাম, জানো তো, আমার মনে হচ্ছে আমার শরীরটা খারাপ লাগছে, মনে হচ্ছে উইক। গঙ্গা স্নান করলে কি কেউ উইক হয়? এটা ভাবছি। ভাবতে ও তো ভয় পেয়ে গেছে যে যেহেতু আমার বয়স আছে এবং আমি হার্ট পেশেন্ট। তখন ও বললো, দিদি আপনাকে একটু বসতে হবে, বসাই। তো বসার তো কোনো জায়গা নেই। তখন একটা জায়গায় গিয়ে দেখলাম যেটা মাটির ঢিবি আছে, সেইখানে আমাকে নিয়েও বসালো, আমি বসলাম। বসে আমি দেখলাম যে কত মানুষ এখানে এসছে। বলতে গেলে যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের থেকে তো এসেইছে, বাইরে থেকেও এসেছে, এবং একটা মহামিলনের ক্ষেত্র। সেখানে ধনী দরিদ্র নেই, যারা সেলিব্রিটি তাদের কথা আলাদা, কিন্তু যারা সাধারণ ধনী দরিদ্র আমাদের মতো মানুষ, সমস্ত মানুষই এক। এবং বয়স্ক শিশু, বয়স্ক ভদ্রলোক, ভদ্রমহিলা, বুড়ো বুড়ি, ইয়াং, যা এত রকমের মানুষ এসছে, সেখানে কিন্তু খুব একটা শব্দ নেই। মানে ওদের প্রত্যেকটি মানুষেরই একটাই উদ্দেশ্য, যা আমরা কুম্ভে স্নান করব, মহাকুম্ভে স্নান করব, এই পুণ্যের অংশীদার হব। এইভাবেই চলছে তাদের চোখের দৃষ্টি সামনের দিকে, কোথায় সেই মোহনা, কোথায় সেই সঙ্গম, সেখানে আমরা যাবো চান করব। এটা একটা দেখার, এত লোক কিন্তু শব্দ নেই, খুব নিঃশব্দে সব যাচ্ছে। এটা দেখার, আমি দেখে মুগ্ধ হচ্ছিলাম যে এত রকমের মানুষ এক জায়গায়, এটা তো মহামিলন ক্ষেত্র। তারপরে কত রকমের জীবিকা দেখলাম। ছোট একটা 5 বছরের মেয়ে আমার চোখের সামনেই দেখছি, সে ট্রাপিজের খেলা দেখাচ্ছে, সেখানেও তার ইনকাম হচ্ছে, হয়তো সারা বছরের ইনকামটাই সে আজকে করবে। চায়ের দোকান আছে প্রচুর, কফির দোকান আছে, খাবারের দোকান আছে, তারপরে তো টেন্ট আছে, সাধু সন্ন্যাসীদের জায়গা আছে। তবে আমরা যে ঘাটে গেছিলাম সেখান থেকে যে নাগা সন্ন্যাসীরা বা অন্যান্য সাধুরা যেখানে টেন্ট করে রয়েছে, আমাদেরটা অনেক দূর। আমার ভাইপোর বউ বা ভাইপোরা ওরা ওই দিকটাই ছিল, ওদের সঙ্গে সাধু সন্ন্যাসীর দেখা হয়েছে, ওরা স্নান করেছে, তারপরে সেইখানে ভান্ডারা ছিল, সেখানে ওরা খেয়েছে। আমরা আবার সেইগুলো পাইনি, আমরা একটু দূরে ছিলাম। কিন্তু ওদের প্রচুর হাঁটতে হয়েছে, আমাদের বরঞ্চ সেই হাঁটাটা হয়নি, ওই অটোটা চলে আসার জন্য। আর ভেতরে যে হাঁটাটা 1/2 ঘন্টা 40 মিনিট, সেইটাকে সেই দিনের হাঁটার কাছে কিছু মনেই হচ্ছে না আমাদের। যাই হোক, ওরকম করতে করতেই দেখা গেল যে আমার হঠাৎ একটু শরীর খারাপ হলো। আমার মনে হলো যেন আমার সেন্সটা চলে গেল কিছুক্ষণের সময়। যখন জ্ঞান এলো তখন দেখলাম যে আমার ভাইয়ের বউ পুলিশ বা লোক, অ্যাম্বুলেন্স সব জোগাড় করেছে আমার জন্য। সেই ব্যবস্থাটা খুব প্রম্প্ট, সঙ্গে সঙ্গে এসে আমাকে ওরা অ্যাম্বুলেন্সে করে ওরা নিয়ে গেল। এবং যাত্রীরাও, যারা পুণ্যার্থী যারা এসেছিল, তারাও কিন্তু ভীষণ সাহায্য করলো, যে কেউ আমার সেন্স ফেরাবার জন্য বুকে চাপ দিয়ে শ্বাসটাকে স্বাভাবিক করার চেষ্টা করলো, কেউ এই দেখছিল হাতের ওখানে সেন্স আনানো যায় কি না, তারপর জল খাওয়াচ্ছিল। যাই হোক, আমার অল্পেতেই আমি প্রায় সেন্সে এসে গেছি। সেই সময় অ্যাম্বুলেন্স আসে, অ্যাম্বুলেন্স এসে আমাকে একটা
টেম্পোরারি ওরা যে হসপিটাল করেছে সেইখানে নিয়ে যায়, সেখানে গিয়ে প্রেশার টেশার চেক করে। দেখা গেলো আমার কিছুই হয়নি, কেন অজ্ঞান হয়েছি জানি না, কিন্তু হলাম। তা যাই হোক, কোনো কিছুই হলো না, মানে দুর্যোগ তৈরি হয়নি। তারপরে আমরা আবার, আমাদের ইচ্ছে ছিল আমরা অযোধ্যায়ও যাব, বেনারসও যাব, কিন্তু কিন্তু আগে দরকার হচ্ছে ফেরা, যেখানে আমরা আমাদের গাড়িটাকে ছেড়ে রেখে এসেছিলাম সেইখানে যাওয়া। তারপরে আমার যেহেতু একটু শরীর খারাপ হয়েছিল, আমি হেঁটে তো আমি আর অতটা পারবো না, আমার সঙ্গীরা তো সেটা তো অ্যালাউ করছে না, যে আবার এরকম হয়ে গেলে গণ্ডগোল হবে। তখন ওরা বললো যে মোটর সাইকেল আসার সময় দেখেছিলাম সেইগুলোকে আনি, ডাকি। ততক্ষণে যেহেতু হসপিটালটা একটাই, তো এমার্জেন্সি হসপিটাল, সেই জন্য আমার ভাইপো আর ভাইয়ের বউ কিন্তু ওদের ওই ঠিকানাটা, অ্যাড্রেসটা দেওয়াতে ওরা সহজেই আমাদের কাছে এসে মিট করতে পারলো। ওরা চলে এলো, আমরা সবাই একসঙ্গে মিট করলাম, নাহলে হয়তো ওদের সঙ্গে আমাদের আর দেখাই হতো না, কীভাবে ওদের পেতাম জানি না। যাই হোক, তখন ওই ভাইপো বলল মোটর সাইকেল দেখি জোগাড় করি, কারণ গাড়ি তো পাওয়া যাবে না, অটো পাওয়া যাবে না, হেঁটে যাওয়া যাবে না, ওই মোটর সাইকেল। সেই সমান ভিড় আবার ফেরতের দিকেও যাচ্ছে, যাদের স্নান হয়ে গেছে তারা ফিরছে। তখন ওই মোটর সাইকেলে পাওয়া গেল একটা, প্রচণ্ড দাম। সেই প্রথমে ওরা 500 টাকাতে রাজি হয়েছিল, ঠিক আছে, আমাদের তো কোনো আপত্তি নেই। তখন ওই মোটর সাইকেলে উঠলাম, অসম্ভব ভিড়, ওই মোটর সাইকেল ছাড়া হয়তো আসতেই পারতাম না। আর গাড়ি যে কোথায়, সে একটা পেট্রোল পাম্পের আমরা একটা হদিশ বা একটা চিহ্ন রেখে এসেছিলাম যে গাড়িটা আমাদের এইখানে, তার পাশে একটা মান্ডবী বলে হোটেল আছে, এইটা আমরা দেখে এসেছিলাম। তো সেই মোটর সাইকেল প্রায় 2 ঘন্টা ধরে খুঁজে সেই জায়গাটা বার করি। আর যেহেতু তখন কিন্তু রাস্তায় যারা স্নান হয়ে গেছে পুণ্যার্থীরা তারা ফিরে যাচ্ছে, এবং সেটাও ভিড়, অসম্ভব ভিড়, মানে পায়ে চলার পথই নেই। মোটর সাইকেল কী করে যাচ্ছে সেটা একটা আশ্চর্য। আর আমার আবার ভয় করছে যে তখন আমার রোদ উঠে গেছে, প্রচণ্ড রোদ্দুরের তেজ। তো সেই রোদ্দুরের তেজে যদি আমি আবার অজ্ঞান হয়ে যাই তাহলে তো একটা সাংঘাতিক কাণ্ড হবে, মানে মানুষ পদপিষ্ট হবে, আমার কথা তো বাদই দিলাম, ওটা তখন একটা ভীষণ সাংঘাতিক। আবার দ্বিতীয় একটা কুম্ভ স্নানের যে ঘটনা ঘটেছে সেইটা ঘটনা ঘটবে। তাই আমি ঈশ্বরকে ডাকতে থাকলাম যেন অজ্ঞান না হই, সুষ্ঠুভাবে যেন পৌঁছাতে পারি। যাই হোক, সেই ঈশ্বরকে ডাকতে ডাকতে আমরা 2 ঘন্টার চেষ্টায় মোটর সাইকেলে ওখানে এলাম। ততক্ষণে মোটর সাইকেল 500 টাকার জায়গায় 2000 টাকা দাম করে ফেলেছে। আমাদের তাই সই, তারা পৌঁছে দিয়েছে এই অবস্থায়, সেটাই বড় কথা। অতএব আমরা সেই মোটর সাইকেলে থেকে গাড়ির কাজ সন্ধান পেলাম। তখন আমাদের ডোরা, আমার যে গুরুবোন, বলছে আন্টি আমরা একটা কয়েক ঘন্টার জন্য একটা হোটেল ভাড়া করি, আমাদের একটু রেস্ট নেওয়া দরকার, আর জামা কাপড় ছাড়া এই সমস্ত কিছু দরকার। তখন আমি বললাম হ্যাঁ। তা ও একটা হোটেল জোগাড় করলো 4 ঘন্টার জন্য। আমরা সেখানে গিয়ে একটু বিশ্রাম নিলাম, একটু শুলাম, তাতে অনেকটা শরীরে শক্তি এলো মনে হলো। এবং আমরা তারপরে ওখান থেকে 5টার সময় আবার একটু খেয়ে, বাইরে একটা হোটেল ছিল সেই হোটেল ধাবার মতো, সেখানে খেয়ে আমরা আবার স্টার্ট করলাম যে ফেরো। অযোধ্যা যাওয়ার কথা, কিন্তু ড্রাইভারও বললো, অনেক লোকই বললো, এবং আমাদের সঙ্গে যারা এসেছিলো তারা অযোধ্যায় গেছে, বললো আমরা জ্যামে পড়েছি, আমরা ঢুকতে পারছি না। আবার ওরা যখন শুনলো যে আমার একটু শরীর খারাপ হয়েছে, তখন ওদের মধ্যে একজন আবার আমার কাছে এলো, ওরা গাড়ি নিয়ে হচ্ছে দেখতে, বললো আপনারা যেতে পারবেন না, আর আপনার এই শরীর নিয়ে যাওয়া উচিত না। তখন আমাদের বেনারসে যাওয়া হলো না, অযোধ্যাও যাওয়া হলো না, কিন্তু আমরা গাড়িতে। কিন্তু আমরা এই যে হোটেলে থাকতে পারলাম না, এসে রাত্রে শোবার কথা ছিল, আমরা রাত কাটালাম আসার পথে ওই পেট্রোল পাম্পে। আমাদের কিন্তু কোনো ভয় লাগেনি যে পেট্রোল পাম্পে আমরা এই 5 জন মানুষ শুয়েছি গাড়ির মধ্যে, থেমে থেমে এই রাস্তার ধারে কোনো ধাবার ওখানে গাড়ি থামিয়ে শুয়েছি। আমাদের মনেও হলো না যে আমরা হোটেলটাকে একবার খুঁজে দেখি যে আমরা থাকিনি, সেই জায়গায় কোনো থাকার কোনো বন্দোবস্ত করে। কিন্তু ওইটা আসার সময় একটা বিশাল আনন্দের মধ্যে দিয়ে এলাম, মাঝে মাঝে খেলাম, মাঝে মাঝে ছবি তুললাম, মাঝে মাঝে আত্মীয় স্বজনকে ছবি পোস্ট করলাম। এইভাবে করতে করতে আমরা আমাদের জার্নিটাকে শেষ করলাম। কুম্ভ স্নানে, মহাকুম্ভের পুণ্য। এখন অনেকে বৈজ্ঞানিকরা বলেন যে ওই জল দূষিত, সেটাই স্বাভাবিক, এবং সেই গঙ্গার জলের প্রবহমানতা নেই,
কারণ ব্যারিকেড দেওয়া আছে, একই প্রায় বদ্ধ জলেই আমরা স্নান করলাম। কিন্তু সেই জল হয়তো আমাদের পেটেও গেছে, কারণ স্নান করতে গিয়ে মুখের মধ্য দিয়ে জলটা তো গেছেই, কিন্তু আমাদের কিন্তু কোনো শরীর খারাপ হয়নি। কুম্ভ স্নান এইটাই শেখালো যে ভারতবর্ষ এই আধ্যাত্মিক বা একটা স্পিরিচুয়াল ল্যান্ড। আমরা সমস্ত কিছুর মধ্যেই একটা আধ্যাত্মিকতা অনুভব করি। কুম্ভ স্নান করেও কিন্তু সেটাই হয়েছে, যে এত মাইলের পর মাইল হাঁটা, এত ঘন্টার পর ঘন্টা গাড়িতে থাকা, কোনো রেস্ট নেই, কোনো খাবার নেই, জলও খাইনি, জল থাকা সত্ত্বেও খেতে ভুলে গেছি। তারপরে এই যে হেঁটে যে স্নান করতে গেলাম সেটাও অনেক মাইল, এবং আমি নিজে একজন অসুস্থ হার্টের রোগী এবং বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন, এই সাহসটা পেলাম যেতে, যে আমি জীবনে কোনো দিন পুণ্য স্নান করিনি। এই যে আমার মনে হলো আমি কুম্ভ স্নান করব, এই যে ইচ্ছা, এই যে সাহস এবং নিশ্চিন্তে এটা করে এলাম, সেটাই কিন্তু আমার কাছে একটা আশ্চর্য লাগে। যে বিজ্ঞান আমাদের অনেক কিছু দিয়েছে, অনেক কিছু শিখিয়েছে, বিজ্ঞান এই সমস্ত যে ক্ষেত্রে আমার মনে হয় তার যে আধ্যাত্মিকতা ওইখানটায় বোধহয় আজও পৌঁছাতে পারেনি। মানুষ কিসের নেশায় এই দুঃসহ কাজগুলো করে ফেলে। যাই হোক, আমি কুম্ভ স্নানে খুব তৃপ্ত, এবং ওখানকার যে সরকার সে কিন্তু খুব ভালো ব্যবস্থা নিয়েছে। প্রায় 65 কোটি লোক ওইখানে স্নান করেছে, কিন্তু সেরকম ধরনের কোনো মহামারী কোনো ঘটনা ঘটেনি, একটি মাত্র ঘটনা ছাড়া। এবং ডিসিপ্লিন, কোনো অন্যায় কাজকর্ম দেখিনি, চুরি চামারি কিচ্ছু দেখিনি। এবং এই যে নানান রকমের যে ঘটনা হয়, মেয়েরা গেলে ছেলেরা গেলে যে এত রকমের ঘটনা ঘটে, কিছু ঘটনা শুনিনি, আমাদের সঙ্গে হয়নি। তাই কুম্ভ স্নান আমাদের যে নেশায়, যে আগ্রহে নিয়ে যায়, এই কুম্ভ স্নানটা কিন্তু সার্থক হয়েছে।